নমস্কার, সিসিএন পরিচালিত শুধুমাত্র খাবারের অনুষ্ঠান খাবারের খোঁজে শ্রেয়সীর সাথে নতুন কোনো খাদ্যের সন্ধানে আমি আজ চলে এসেছি উর্মিলা ভৌমিকের বাড়ি। এবং অবশ্যই সিসিএন পরিবারের যে পরিবার তা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এবং আমাদের এই পরিবারের আরও একজন সদস্য কিন্তু হয়ে যাবেন উর্মিলা ভৌমিক। এবং আজ তার সাথে যেমন আড্ডা হবে, গল্প হবে, খাওয়া দাওয়া সব কিছুই হবে। এই পুরো এপিসোড জুড়েই কিন্তু থাকছে উর্মিলা ভৌমিকের হাতে বানানো খাবার। চলুন তবে কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় সেরে ফেলি। আমরা পেয়ে গেছি আমাদের সাথে আজকে আমাদের নতুন বন্ধুকে। বন্ধু অবশ্যই তো বলবো, কেননা বন্ধু না হলে এত সুন্দর খাবার আমরা কি করে খাবো আর কিভাবে আপনাদেরকে সেই সমস্ত খাবারের সন্ধান দেব। যার নাম উর্মিলা ভৌমিক। অনেক শুভেচ্ছা এবং সিসিএন পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। তো এই যে এই অনুষ্ঠানটি, এখানে আপনি আজকে রান্না করবেন এবং আমাদেরকে আজকে ডেকেছেন, আমরা আজকে খাবো আপনার হাতে বানানো তৈরি খাবার। তো আপনার কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। আপনারা যে আমার বাড়িতে এসেছেন, খুব আনন্দিত আমি তার জন্য, এবং একটি নতুন পদ আপনাদের রান্না করে খাওয়াতে পারবো সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে রান্নাবান্না, এই রান্নাবান্নার শখ কবে থেকে আপনার? রান্নাবান্নার শখ আমার বেশি দিনের নয়, তবে হ্যাঁ, আমার মা অনেক ভালো ভালো রান্না করতে জানে, তো মাকে দেখেই আমার রান্নার প্রতি আগ্রহ যে ব্যাপারটা সেটা জন্ম নিয়েছে। এবং হ্যাঁ হলো, তারপরে বিয়ের আগ থেকেই টুকটাক রান্না করতাম, বিয়ের পরে যেন সেটা আরও বেড়েছে। হাজব্যান্ড খেতে ভালোবাসে সেই জন্যে। আচ্ছা, হাজব্যান্ড খেতে ভালোবাসে, তাই জন্য তিনি কিন্তু অনেক ধরনের খাবার বানিয়ে থাকেন। খাবার তো বানান, ঠিক আছে, এটা একটা হবিও বলা যেতে পারে। তাছাড়া আপনি কি করেন? আমি ক্লাসিক্যাল ডান্সার। যখন সময় পাই তখন নাচ করতে ভালোবাসি, বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করি। তাছাড়া মানুষের পাশে দাঁড়াতে, মানুষের হেল্প করতে, যেমন ধরুন কোনো সমাজ সেবামূলক কাজগুলোতে আমি যুক্ত রয়েছি, সেগুলো করে থাকি। চা বাগানগুলোতে গিয়ে সেখানকার বাচ্চাদের হেল্প করা, এই সমস্ত কাজ কারবার আমার চলছে। আর তাছাড়া আমার কবিতা শুনতে, কবিতা পড়তে খুব ভালো লাগে। আচ্ছা, আরও একটি জিনিস কিন্তু বাদ চলে যাচ্ছে, সেটি হচ্ছে আপনি কি করেন সেটা আমাদের সকলকে একটু জানিয়ে দিন। আমি একজন শিক্ষিকা। আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই, একটি স্কুলে পড়াই। আচ্ছা, কবিতা আমরা একটু শুনতে পারি, দু এক লাইন একটু? আচ্ছা, শুনে নিই তাহলে উর্মিলা ভৌমিকের কণ্ঠে দু এক লাইন একটু কবিতা শুনে নিই। কি নামে আগে ডাকবে ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ, পূর্ণ মনস্কাম। আমি কন্যা, নারী, জননী। আমি জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। অসাধারণ, খুব সুন্দর। আচ্ছা, এই তো আমরা এসেছি আজকে আপনার বাড়িতে, তো আমাদের আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, তার সাথে শুনে নিলাম এত সুন্দর কবিতা। তো কী খাবো আজকে আমরা? আজকে আমি চিংড়ি মাছের একটি পদ রান্না করতে চলেছি। আর সত্যি কথা বলতে রান্নার নামটা না আমি এখনও ভেবে উঠতে পারিনি, রান্নাটা যে কী নাম দেব। তো ভেবে রেখেছি হয়তো দেওয়া যেতে পারে চিংড়ির দো পেঁয়াজা। আচ্ছা, এটা কোথাও থেকে শেখা নাকি নিজেরই মস্তিষ্ক প্রসূত? রান্না করতে করতে আমার যেন মনে হয়েছে এই রকমভাবে বা একই প্রণালীতে হয়তো চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করা যেতে পারে। তো সেখান থেকে মনে হয়েছে যে ট্রাই করা যেতেই পারে, এবং মনে হয়েছে তোমাদেরকে খাওয়াই আজ। আচ্ছা, অর্থাৎ তিনি কিন্তু নিজেই বিভিন্ন ধরনের গবেষণা করে এই রান্নাটি প্রিপারেশন করতে চলেছেন। চিংড়ি মাছের দো পেঁয়াজার নাম দেওয়া যেতে পারে। তো কি কি উপকরণ লাগে এবার তো দেখে নিতে হবে। তো খুব আহামরি খুব বেশি কিছু উপকরণ লাগে নাকি যৎসামান্য ঘরের জিনিস দিয়েই এটা বানানো যায়, তা কিন্তু আমরা এবার দেখে নেব কি কি উপকরণ লাগে। চলুন দেখে নেওয়া যাক উপকরণের দিকে। আমরা এবারে চলে এসেছি একেবারে উপকরণের কাছে, অর্থাৎ চিংড়ি দো পেঁয়াজা বানাতে কি কি উপকরণ লাগবে সেটি একবার দেখে নেওয়ার পালা। কি কি উপকরণ লাগবে জেনে নিন।
একদম মানে ঘরে যেগুলো থাকে মানুষের নর্মালি সেই সব দিয়ে রান্না করা যেতে পারে। তো সবার প্রথমে যেটা আছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি একটু সাদা তেল, হলুদ গুঁড়ো, অল্প নুন আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। তারপরে এখানে আছে টমেটো ডাইস করে কাটা, রয়েছে পেঁয়াজ ডাইস করে কাটা, আর এখানটায় রয়েছে পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা টমেটো এখানে কুচি করে কাটা রয়েছে, রয়েছে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর মশলার মধ্যে যেগুলো রয়েছে জিরে আর ধনে একসাথ করে গুঁড়ো করে রাখা আছে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা, নুন, চিনি, আর শেষে দেওয়ার জন্য ঘি। আর একটা জিনিস এখানে রয়েছে আদা এবং রসুন পেস্ট করা, আর এমনি সাজানোর জন্য আমি কিছু লঙ্কা এখানটায় চিড়ে রেখেছি। আচ্ছা, আমরা আজকে যে খেতে চলেছি এই চিংড়ির দো পেঁয়াজা, এটা কতজনের মাপের হতে পারে? এখানটায় আমার টোটাল 13 পিস চিংড়ি মাছ রয়েছে, মানে হাফ কিলো চিংড়ি মাছ রয়েছে এখানটায়। হাফ কিলোর জন্য আপনি সমস্ত পরিমাণগুলো এইভাবে রেখেছেন। এইবার আমাদের দেখে নেওয়ার পালা রেসিপি, অর্থাৎ কিভাবে তিনি এই চিংড়ির দো পেঁয়াজা বানাবেন। চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি। চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, পরিমাণ মতন সাদা তেল দিতে হবে। এখানে আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য এখানটায় আমি প্রায় 7 চামচ মতন সাদা তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম হতে দিতে হবে, তারপর আমি একে একে মাছগুলো ভেজে নেব। কাকে খাইয়েছেন এই চিংড়ি মাছের দো পেঁয়াজা করে? হাজব্যান্ডকে খাইয়েছি। হাজব্যান্ড কি বলেছিল? আমাকে তো রিভিউ ভালোই দিয়েছে, বলেছে ভালোই লেগেছে খেতে। আজকে আমার রিভিউ দেওয়ার পালা, কেমন লাগবে খেতে। তো তেলটা বেশ গরম হয়ে এসেছে মোটামুটি। তো এবার আমরা চিংড়ি মাছগুলো এখানে ছেড়ে দেব। উনি একে একে সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু ছেড়ে দিচ্ছেন। চিংড়ি মাছগুলো এখন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে, এবং যারা বানাবেন তাদের বলবো যে এই যে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হচ্ছে তখন কিন্তু অনেক সময় তেল ছিটে যেতে পারে, সেখান থেকেও কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হতে পারে। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা সুন্দরভাবে চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন যে একটু বড় মাপের চিংড়ি মাছগুলো নেওয়া হয়েছে, আর তা কিন্তু তেলে ভেজে নেওয়া হচ্ছে। আর খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরিয়েছে, যা কিন্তু মানে এবারে জিভে জল আনার মতন একটা গন্ধ। কেননা চিংড়ি মাছ বা মাছ ভাজার যে একটা গন্ধ, তা কিন্তু ছোটোবেলার গল্প মনে পড়িয়ে দেয়। তো সেরকমই একটা সময় যে চিংড়ি মাছগুলো এই মুহূর্তে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে কি কি আছে ধাপ, তা দেখে নেওয়ার পালা। দেখলেন কি সুন্দরভাবে মাছগুলো ভেজে তুলে নেওয়া হলো। এবার আরও একটু তেল দিয়ে দেওয়া হলো। এবার পরবর্তী যে ধাপগুলো রয়েছে তাই ধাপে ধাপে এবার দেখানো হবে আপনাদের। এবারে ফোড়ন দিয়ে নেওয়া হচ্ছে। ফোড়নে কি কি থাকছে? ফোড়নে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আর দিয়েছি এখানে অল্প, বেশি নয়, অল্প জিরে ফোড়নে দিয়ে দিলাম। অল্প তেলে অল্প পরিমাণ, মানে পরিমাণ মতো জিরে এবং একটি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেওয়া হলো। এরপর আমাদের কি রয়েছে তা কিন্তু জেনে নেব। তো স্পার্কল হচ্ছে, দেখাই যাচ্ছে যে জিরেগুলো ফুটছে। তো এবারে আমরা বুঝে গেলাম যে হয়ে গেছে ফোড়নের ব্যাপারটা। নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে এখানে যে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, এখানে হাফ কিলো মাছের জন্য আমি 3টে পেঁয়াজ
কুচি করে রেখেছি সেই 3টে পেঁয়াজ আমি এখানটায় দিয়ে দিলাম। এরপরে এটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিতে হবে। আর আমি আগে এখানে নুন দেব না, কারণ নুন যে কোনো সবজি বা যে কোনো রান্নায় প্রথমে নুন দিয়ে দিলে সেটা জল ছেড়ে দেয়, তো নুনটা আমি এখানে একটু পরে ইউজ করব। তো এটা প্রথমে আমি একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমি যে এখানটায় টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা এখানটায় দিয়ে দেব। তো আমাকে আগে একটু ওয়েট করতে হবে পেঁয়াজটা ভাজার জন্য। আচ্ছা, এই যে পেঁয়াজগুলো, এগুলো কি বড় মাপের পেঁয়াজ না মাঝারি মাপের? মাঝারি মাপের আমি 3খানা পেঁয়াজ দিয়েছি, 3খানা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে রেখেছি। আচ্ছা, অর্থাৎ হাফ কিলো মোটামুটি 13 থেকে 14টা যদি চিংড়ি মাছ হয় বড় মাপের, তবে মোটামুটি 3টে মতন পেঁয়াজ লাগবে, এই হলো পরিমাণ। এবং দেখতে পাচ্ছেন যে এখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর যার একটা কিন্তু খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন আর কি, তাদের খুব ভালো লাগবে এই পেঁয়াজ ভাজার গন্ধটা। সেই টমেটোটি তিনি দিয়ে দেবেন, খানিকক্ষণ আরও একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলি। এবারে পেঁয়াজটা দেখুন ধীরে ধীরে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এবারে দিয়ে দেওয়া হচ্ছে, আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি, মোটামুটি মাঝারি সাইজের একটা টমেটো আমি এখানটায় কেটেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম এখানটায়। এবার এই দুটোকেই ভালো করে ভেজে নিতে হবে। এইবারে আমি এটাতে অল্প একটু নুন দেব, যাতে করে ভালো করে এই টমেটোটা সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও যাতে হয়ে যায়। তো এইবার এই দুটোকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে একদম যখন আমরা খাবো গ্রেভিটা যাতে মনে হয় যেন পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট দিয়ে রান্না করা হয়েছে। তবে পেস্ট নয়, রান্না করতে করতে, রান্নাটা অ্যাকচুয়ালি ধৈর্যের ব্যাপার, তাড়াহুড়ো করে কখনোই কোনো রান্না ভালো হয় না। যত ধৈর্য নিয়ে, যত অধ্যবসায় নিয়ে রান্না করা যাবে আর ভালোবাসা দিয়ে রান্না করা যাবে, সেই রান্নাটা তত বেশি খেতে সুন্দর। একদমই তাই। আর আমাদের বাঙালিদের, ভারতীয়দের কিন্তু ভালোবাসা সবসময় জড়িয়ে থাকে সমস্ত রান্নার মধ্যে। আর রান্না সবসময় কিন্তু একটা মানে উষ্ণতা একটা ম্যাটার করে, মানে যে তাপটা সবাই বলে আর কি, যে কম তাপে ঢেকে যদি রান্না করা যায় তবে কিন্তু সুস্বাদু হয়। তো উনিও কিন্তু বেশ ওভাবেই রান্না করছেন, অনেকক্ষণ ধরে তিনি ভাজছেন। আর তিনি যেমনটি বললেন যে এই যে পেঁয়াজ এবং তার সাথে যে টমেটো ভেজে নেওয়া হচ্ছে, তা যদি ভালোভাবে অল্প আঁচে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়া হয় তবে কিন্তু সেটার একটা আলাদাই স্বাদ হবে। একদম একদম একদম। আর বলে যে আমি এটা কোথাও একটা শুনেছি যে আমরা যখন আটা মাখি, সেই আটাটাও যখন আমরা মাখছি, সেই আটা মাখবার সময় আমরা যদি কোনো মন্ত্র উচ্চারণ করি, সেটা হরে কৃষ্ণ মন্ত্র হতে পারে, বা যে যে ভগবানকে মানে সেই ভগবানের মন্ত্র উচ্চারণ করতে করতে যদি আমরা সেই আটাটা মাখতে থাকি, তাহলে সেই যে পজিটিভ ভাইবসটা, তখন ওই খাবারটা যে খাবে তার ভেতরে সেই পজিটিভ ভাইবসটা যায় এবং সেটা হেলথের জন্য খুব ভালো হয়। আচ্ছা, এটা আমাদের জানা ছিল না। এটা সত্যি খুব একটা অন্যরকম একটা তথ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এদিকে কথা বলতে বলতে এদিকে আমাদের ভাজা কিন্তু অনেকটাই হয়ে এসছে। মোটামুটি কতক্ষণ সময় এটা আমাদের ভাজা দরকার, মানে যারা দেখছে আমাদের দর্শক বন্ধুরা তাদের জন্য বলছি, এটা লো মিডিয়াম ফ্লেমে ভাজি। আমি যখনই এটা বানাই না কেন, লো মিডিয়াম ফ্লেমে মোটামুটি ধরে রাখুন 4 মিনিট মতন, এটাকে 4-5 মিনিট মতন এটাকে ভালো মতন ভেজে নিতে হবে। অর্থাৎ এটা ভালো মতো যখন একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখন এটা কিন্তু ভাজা হয়ে যাবে। তিনি কিন্তু হালকা আছে এটাকে ভেজে নিচ্ছেন। বেশ 4 থেকে 5 মিনিট মতন সময় এখানে দিতে হবে আপনাকে। দেখুন এবার কিন্তু আমাদের এই যে পেঁয়াজ এবং টমেটো, তা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এবার কি দেব? এইবারে মশলা দেওয়ার পালা। তো মশলার মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো জিরে আর ধনে, এই ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। এরপরে দেব আমি হচ্ছে হলুদটা পরিমাণ মতো দিতে হবে। হলুদ আমি ওই 1/2 টেবিল স্পুনের একটু বেশি দিয়ে দিলাম। আর এটা আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম। আর সাথে দেব একটুখানি
চিনিটা দিলে কালারটা ভালো আসে, আর আমাদের বাঙালিদের রান্নায় আমরা একটু চিনি দিয়ে থাকি মিষ্টি মিষ্টি খাওয়ার। অর্থাৎ উনি কিন্তু এই যে ভাজাটা ছিল, অর্থাৎ যে পেঁয়াজ এবং টমেটো ভাজা ছিল তার মধ্যে হালকা করে ভেজে নেওয়া জিরে এবং ধনে তা ড্রাই করে অর্থাৎ শুকিয়ে নিয়ে তা পেস্ট করে রেখেছিলেন, সেটি দিয়ে দিয়েছেন এবং তারপর কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো থাকে সেটি দিয়ে দিলেন এবং কালার আসার জন্য এবং অবশ্যই স্বাদের জন্য তো 100% স্বাদের জন্য একটুখানি চিনি এখানে যোগ করে দিলেন। এরপর এটাকে বেশ খানিকক্ষণ মজিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে দেখতে পাচ্ছি যে জল দেওয়া হবে নাকি? একটুখানি এখানটায় দিয়ে নিচ্ছি, অর্থাৎ মশলাটা যখন তেল ছাড়া হয়ে গেল তখন একটুখানি জল দেওয়া হচ্ছে এখানে। অল্প একটু আমি জল দিয়ে দিলাম মশলাটা যাতে ভালো মতন কষে যায় সেই জন্য, খুব বেশি নয়, একদম অল্প। খুব সুন্দর একটা কিন্তু গ্রেভিটা বেশ ভালো লাগছে দেখতে, যে কালারটা কিন্তু খুব সুন্দর একটা এসেছে রঙটা, এবং তার সাথে যে গন্ধও বেরিয়েছে খাবারের, তাও কিন্তু লোভনীয় একটা স্বাদের গন্ধ কিন্তু আমরা পাচ্ছি এখানে। এইবারে এটাতে আমি দিয়ে দিচ্ছি ঝাল, যেটা দিলে ঝাল হবে, এই যে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, এইবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিগুলো। আচ্ছা, যারা ধরুন ঝাল খেতে বেশি পছন্দ করে তারা একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন, এবং যারা অতটা পছন্দ করেন না তারা নিজেদের পরিমাণ মতন এই কাঁচা লঙ্কা কুচিটা নিজেরা করে নিতে পারেন আর কি, কম দিতে পারেন কিংবা বেশি দিতে পারেন। তো এখানে মোটামুটি কতগুলো লঙ্কা কাটা ছিল? এখানে আমি 5টা দিয়েছি, মানে ওই মিডিয়াম সাইজের 5খানা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, খানিকটা যাতে একটু ঝাল ঝাল হয় খেতে, তার জন্য। আধা কিলো চিংড়ির জন্য 5টা মতন লঙ্কা তিনি কুচিয়ে রেখেছিলেন, তা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিয়েছে। এবারে লো মিডিয়াম ফ্লেমে আমি এখানটায় মশলাটা কষতে দেব। আর এখানে আরেকটা প্যান রাখা রয়েছে, এটাতে আমি এখন আরও যে কিছু পেঁয়াজ টমেটো ডাইস করে কেটে রেখেছি সেটাকে আমি একটু এখানটায় ভেজে নেব। আচ্ছা, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ওখানে একদিকে মশলা কিন্তু কষানো হচ্ছে এবং এদিকে আরেকটি প্যানে কিন্তু তিনি ভেজে নেবেন পেঁয়াজ এবং টমেটো, যা ডাইস করে কাটা ছিল। যেহেতু এই রেসিপিটার নাম চিংড়ির দো পেঁয়াজা, তাই জন্য যে ডাইস করে কাটা পেঁয়াজ এবং তার সাথে যে টমেটো রয়েছে তা কিন্তু এখানে হালকা ফ্লেমে এবং অল্প তেলে কিন্তু তিনি একটু ভেজে নেবেন, আর ওদিকে তো মশলাটা কষানো হচ্ছেই। তো দেখি এরপর কি করে। একদমই সহজভাবে কিন্তু তিনি শেখাচ্ছেন এবং ধাপে ধাপে কিন্তু তিনি বলছেন যে কিভাবে কি বানানো যায়। এখানে মশলাটা ভাজা হচ্ছে এবং এখানে অন্য একটি প্যানে কিন্তু তিনি এই যে ডাইস করে রাখা পেঁয়াজ কুচি তা এবার দিয়ে দেবেন। এখানে কটি পেঁয়াজ রয়েছে? এখানে আমি ওই মাঝারি মাপের 2টো পেঁয়াজই ডাইস করে কেটে ওই পেঁয়াজের যে পাতাগুলো সেগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি। আর পেঁয়াজের সাথে এখানে আর কি দেওয়া হবে? এখনই দেওয়া হবে কি ওই টমেটো? হ্যাঁ, এটা খুব একটা ফ্রাই হবে না, এটা হাইটটা জাস্ট একটুখানি বাড়িয়ে আমি একটু শ্যালো ফ্রাই মতন করব। আচ্ছা, মানে হালকা করে একটু ভেজে নিচ্ছেন, এবং এখানে কিন্তু আঁচ কমিয়ে না, আঁচটা একটু বাড়িয়েই ভাজতে হবে। এবং শুধু পেঁয়াজ না, তার সাথে কিন্তু ডাইস করে কাটা রয়েছে টমেটো, সেই টমেটোটাও হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। এবং শুধু টমেটো না, টমেটো, পেঁয়াজ এবং দেখুন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে কটা রয়েছে? এখানে আমি কাঁচা লঙ্কা 3খানা দিয়েছি। আর টমেটো কটা? টমেটো এখানটা বড় মাপের একটা টমেটো এখানটায় আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি, একটু বড় সাইজের ছিল। এখানে আমি হাত দিয়ে দিচ্ছি, একটুখানি আমি একটু নুন স্প্রিঙ্কল করে দিলাম, অল্প একটু পরিমাণ মতো একটু নুন এখানে দিয়ে দিলেন, জাস্ট ভাজার জন্য, মানে ভাজার জন্য যতটুকু নুন দরকার ঠিক ততটাই নুন দিয়ে তিনি কিন্তু এখানে হালকা করে ভেজে নিচ্ছেন। এবার এইদিকে দেখুন আমার এই মশলাটা কিন্তু কষে এসছে এবং তেলও ছেড়ে গেছে, একদম পুরো মশলাটা আমার রেডি, গ্রেভির জন্য যে মশলাটা সেটা রেডি। এইবারে আমি কি করব, একে একে এখানটায় আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো একে একে
একে একে এবার মাছগুলো কিন্তু তিনি ছেড়ে দিচ্ছেন। আর এই পুরো যে প্রক্রিয়াটা আপনাদের দেখানো হচ্ছে তা কিন্তু খুব অল্প তেলে বানানো হচ্ছে। আমি যা দেখলাম, কেন অল্প তেল বললাম, যেহেতু এটা ফ্রাইং প্যানে বানানো হচ্ছে, তো ফ্রাইং প্যানে বানালে এমনি অল্প তেল লাগে, আর উনি যতটা তেল ব্যবহার করলেন তা কিন্তু দেখে আমার মনেই হলো যে খুবই অল্প তেলে বানানো হচ্ছে, কি তাই তো? একদম একদম স্বাস্থ্য সচেতন আজকাল আমরা সবাই, তো সেটা মাথায় রেখেই করা। আর এখানে দেখুন যে চিংড়ি মাছ ভাজার পরে যে জুসটা বেরিয়ে এসেছিলো সেটাও আমি দিয়ে দেবো। বলে নাকি এটা দিলে একটু রান্নাটা একটু ভালো টেস্ট হয়, তো সেটাও আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে এটাকে নেড়ে আমাকে এখানটায় দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল। যে মশলাটা কষানো হচ্ছিল তার মধ্যে এবার সুন্দরভাবে মজিয়ে নেওয়া হচ্ছে, এবং একদিকে কিন্তু এখানে ভেজে নেওয়া হচ্ছে, হালকাভাবে ভেজে নেওয়া হচ্ছে ডাইস করে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটো, তার সাথে লঙ্কা। এবারে এটাকে আমি একটুখানি ঢেকে দেব, যাতে করে এই যে মশলার যে স্বাদটা ওটা মাছের মধ্যে যাতে অ্যাবজর্ব করতে। কতক্ষণ এখানে ঢাকতে হবে? বেশিক্ষণ নয়, মিনিট খানেক বা মিনিট দেড়েক মতন আমি এখানটায় ঢেকে নেবো, আর ততক্ষণ আমি দেখবো যে এটা ভাজা হলো কিনা। আচ্ছা, তিনি কিন্তু এই মাছটা দেওয়ার পরে এবার দেখে নেবেন, কিছুক্ষণ মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতন ঢেকে রেখে দেবেন, কেননা যাতে মশলাটা চিংড়ি মাছের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এদিকের প্যানে তিনি যে ডাইস করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ এবং লঙ্কা, সেটি এটাকে আরেকটু ভালোভাবে ভেজে নিচ্ছেন। এবং অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এই ভাজাটা যাতে ডিপ ফ্রাই না হয়, হালকা করে ভেজে নিতে হবে এই ডাইস করে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা এবং টমেটো। এবং এটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এইখানে যে শ্যালো ফ্রাই করছিলাম আমি, সেটা এখানটায় হয়ে গেছে। এটা আর করার দরকার নেই, এটা যদি আর বেশি ভাজতে যাই তাহলে ওভার কুক হয়ে যাবে। আমি বন্ধ করে দিলাম। অপরদিকে যে রয়েছে মশলার মধ্যে চিংড়ি, তা প্রায় মিনিট খানেক ধরে এটা মজবে, এবং তারপরে কি রয়েছে স্টেপ তা কিন্তু আমরা জেনে নেব। এবার দেখুন, এখানে কিন্তু হালকা করে আদা এবং রসুন বাটা যেটা ছিল সেটাকে তেলে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে, অর্থাৎ হালকা করে যে ভেজে নেওয়া ডাইস করে কাটা পেঁয়াজ এবং তার সাথে টমেটো আর লঙ্কা যে ভেজে নিয়ে উঠিয়ে নেওয়া হলো, এরপর তিনি আদা রসুন ভাজা যেটা রয়েছে বাটাটা, সেটাকে হালকা করে ভেজে নিচ্ছেন। অ্যাকচুয়ালি চিংড়ি মাছে যদি আমরা রসুন বেশি দিয়ে দিই তাহলে চিংড়ি মাছের যে নিজস্ব একটা গন্ধ, সেই গন্ধটা চলে যায়। তো আমি চাইনি যে এই আদা রসুনের গন্ধটা, চিংড়ি মাছের যে নিজস্ব একটা গন্ধ রয়েছে সেই গন্ধটাকে নষ্ট করে দিক। তো সেই জন্য আমার মনে হয়েছে যে এটা যদি আমরা ভেজে পরে দিই তাহলে হয়তো চিংড়ি মাছের নিজস্ব যে গন্ধটা সেটাও থাকবে, এবং এটা দাওয়াতে যে আলাদা একটা ফ্লেভার, সেই ফ্লেভারটাও আমরা পেয়ে যাব। এটা আমি এখানে দিয়েছি যাতে করে হচ্ছে এই যে মশলাটা চিংড়ি মাছটা ঠিকঠাক মতন অ্যাবজর্ব করে। এটা মোটামুটি হয়ে এসেছে। তো আমি এখন নেক্সট প্রসেস আছে, এই আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে সেটা আমি এখানটায় দিয়ে আরেকবার একটু নাড়িয়ে নেব। আর এই যে এখানটায় যে আমি পেঁয়াজ আর টমেটোটা যে কেটে রেখেছি সেটা আমি এখানটায় দিয়ে দেবো, আর লাস্টে যা মশলা দেওয়ার আছে সেটা দিয়ে নামিয়ে নিলে বাস রেডি। বাহ! এবারে এই যে আদা রসুন পেস্ট যেটা ছিল সেটা যে ভেজে নেওয়া হলো, এবার ভেজে নেওয়া আদা রসুন পেস্ট ওখানে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কিভাবে তিনি কি সুন্দরভাবে এই আদা রসুন পেস্টটাকে হালকা করে ভেজে নিয়েছেন, এবং পুরো ওই আদা রসুন পেস্ট কিন্তু এখানে মাছের যে ঝোলটা ছিল, অর্থাৎ মশলার সাথে মাছের যে সমন্বয়, তার মধ্যে কিন্তু মিশিয়ে নিচ্ছেন। আচ্ছা, এরপরে ওই ডাইস করে কাটা পেঁয়াজ এবং টমেটো দেওয়া হবে নাকি? একদম। এরপরে আমি যে ডাইস করে কাটা পেঁয়াজ আর টমেটোটা যে ভেজে রেখেছিলাম ওটা আমি এক এক করে এখানটায় দিয়ে দেব। দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। বেশ কালারফুল লাগে রান্নাটা। একদমই তাই। এই রান্নাটা কিন্তু আমি আগে কখনো দেখিনি, বা অনেকেই হয়তো খায়নি। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা, আমরা কিন্তু চিকেন দো পেঁয়াজা খেয়েছি, কিন্তু চিংড়ি মাছের দো পেঁয়াজা কেমন হয় তা কিন্তু দেখে নিলাম, শিখে নিলাম এখানে
উর্মিলা ভৌমিক ম্যাডামের থেকে। তো এখন রান্নাটার একেবারে শেষের দিকে, এরপরে কি দেওয়া হবে এবার? এরপরে লাস্টে এটা নামানোর আগে আমি একটু দেব গরম মশলা গুঁড়ো, আর একটু দেব ঘি, আর গার্নিশিংয়ের জন্য আমি একটু কুচি করে ধনেপাতা কেটে রেখেছি, সেটা আমি ওপর দিয়ে দেবো। আচ্ছা, অর্থাৎ রান্নাটা এখন কিন্তু একেবারেই শেষের দিকে, আর কিছুই করার নেই। আমি আর থাকতে পারছি না, কেননা এত সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে কখন আমি খাবো, এত সুন্দর হয়েছে দেখতে। সুতরাং আপনারাও যদি বাড়িতে বানিয়ে থাকেন, তাহলেও কিন্তু বাড়ির যারা পরিবারের সদস্য রয়েছে তাদের কিন্তু ঘরে আটকে রাখতে হবে, কেননা এত সুন্দর গন্ধ বেরোবে যে সবাই কিন্তু ছুটে ছুটে আসবে। আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে তাদের তো মানে বলার বাহুল্য, মানে তারা তো আসবেই খাওয়ার জন্য। কিন্তু আরেকটি ব্যাপার, আমাদের এই দর্শক বন্ধুদের মধ্যে অনেকেরই কিন্তু চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, তো তাদের এমন ধরনের খাবার অন্য কোনো মাছ দিয়েও কি এটা সম্ভব হয় বা করা যেতে পারে? আমার যেটা মনে হয় এটা রুই বা কাতল মাছ দিয়েও করা যেতে পারে, সেম প্রসেসে রুই বা কাতল মাছ দিয়েও করলেও সমান যে সুন্দর যে বা যেরকম টেস্টি হবে এটা খেতে, ওটা খেতেও সেম ওইরকম হবে। আচ্ছা, উর্মিলার কিন্তু একেবারে শেষ পর্যায়ে এই চিংড়ির দো পেঁয়াজা রান্না, এরপরে এটা তো মোটামুটি শেষের দিকে, তো এরপরে লাস্ট যে মানে ফিনিশিং টাচ যেটাকে বলে সেটা কি রয়েছে? এরপরে আমি লাস্টে এর মধ্যে দিয়ে দেব ঘি, দিয়ে দিচ্ছি ঘি, 1.5 চা চামচ মতন একটু ঘি দিতে হবে, আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো। অনেকে আছে যেমন গরম মশলার গন্ধটা খুব একটা পছন্দ করে না, পরিমাণ মতন নিজেরা যেরকম খেতে পছন্দ করে সেই পরিমাণ মতন গরম মশলা দিয়ে, তারপরে আমি এখানটায় একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি করে রেখেছি, সেই ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নামিয়ে নেব, বাস তাহলেই কমপ্লিট। এইবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি, বেশি নয় অল্প দিতে হবে, ধনেপাতা আবার বেশি দিয়ে দিলে কী হবে, ওই যে ঘি আর গরম মশলার যে গন্ধটা ব্যাপারটা আছে সেইটা আবার ধনেপাতা অ্যাবজর্ব করে নেবে, তো অল্পই দিয়ে এটাকে বেশ, এই ধনেপাতা কুচিটা দিলে আমার যেন মনে হয় টমেটোর লাল রান্নাটাও বেশ লাল হলদে হলদে, আবার একটু সবুজ সবুজ ব্যাপারটাও থাকবে, লাল হলুদ সবুজ সব কিছুর একটা কম্বিনেশনে রান্নাটা একদমই তাই, যে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই যে দো পেঁয়াজা, তা কেমন খেতে হবে তা কিন্তু এবার দেখে নেওয়ার পালা। এবং আপনারা যারা দেখছেন তারাও কিন্তু বাড়িতে, বারবার বলছি আমি একই কথা, যে আপনারা যদি চান নিজেরাও কিন্তু বানিয়ে খেয়ে নিতে পারেন। এবং এমন খাবারের সন্ধানই কিন্তু দিয়ে থাকি আমি, যে খাবারগুলো একটু আনকমন। ইতিমধ্যে আমাদের রান্না একেবারে কমপ্লিট, এই দেখুন তিনি পরিবেশন করছেন, খুব সুন্দরভাবে কিন্তু পরিবেশন করছেন আমাদের সামনে এই চিংড়ির দো পেঁয়াজা। খুব সুন্দরভাবে কিন্তু দেখুন কি সুন্দর হয়েছে দেখতে চিংড়ির দো পেঁয়াজা। আমার হাতে কিন্তু একদম চলে এসেছে এই চিংড়ির দো পেঁয়াজা, এবং দেখতেই পাচ্ছেন যে কত লোভনীয় লাগছে এই খাবারটি দেখতে, এবং এত সুন্দরভাবে পরিবেশন করেছেন উর্মিলা ভৌমিক ম্যাডাম। তো এবারে এটি খেয়ে নেওয়ার পালা, এবং তার সাথে কিন্তু ধনেপাতাও দেওয়া হয়েছে, যার জন্য ফ্লেভারটা একটু আনকমন, একটু হাটকে আছে। তো যাই হোক, এবার আমি খেয়ে নিই। খুব সুন্দর। আমিষ যারা পছন্দ করে তাদের তো ভালো লাগতে বাধ্য, যারা চিংড়ি মাছ পছন্দ করে কিংবা বলুন যারা এই পেঁয়াজ পছন্দ করে তাদের তো মানে এত সুন্দর হয়েছে খেতে, তাদের কিন্তু ভালো লাগতে বাধ্য। খুব সুন্দর হয়েছে খেতে, অসাধারণ, মনে হচ্ছে যেন খেয়েই যাই। থ্যাংক ইউ, ভালো লেগেছে তোমার? আমিও দারুণ। এবং চিংড়ি মাছটাও বেশ, চিংড়ি মাছের যে কোয়ালিটিটা সেটাও কিন্তু বেশ ভালো। তো এই চিংড়ি মাছ রান্নাটা শিখলাম, আমি নিজেও শিখলাম, এবং আমার সাথে কিন্তু সিসিএনের দর্শক বন্ধুরাও শিখলেও। এবং এই যে রয়েছে গ্রেভিটা, এই গ্রেভি দিয়ে যদি খাওয়া যায়, একটা ঝালঝালও ফ্লেভার আছে, আবার যেহেতু চিনি দেওয়া হয়েছিল একটা মিষ্টত্বও কিন্তু রয়েছে, তো ঝাল মিষ্টি টক ঝোলে ঝালে অম্বলে একদম অসামান্য একটা অসাধারণ খাবার তৈরি হয়েছে এই চিংড়ির দো পেঁয়াজা।
চিংড়ি মাছের দো পেঁয়াজা, সাথে যদি থাকে ফ্রাইড রাইস, তবে কিন্তু জমি একেবারে ক্ষীর। ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবারের সন্ধানে। ততদিন অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন। ধন্যবাদ।